গল্পের নাম চিত্রচিরের চৈত্র মাস। কলমে মোমো সাহা। গল্পের দ্বিতীয় পর্ব। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতন নিজেদের ঘরে আছেন। অন্যান্য দিনের মতন হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বয়ঃসন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এ সময়ে গিটার বাজাচ্ছেন যে? পরক্ষণেই মনে পড়ল আজ বাবা বাড়িতে। আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে আছেন, বাড়িতে এসেছে আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে। কেবল আর কেবলমাত্র দিহান আর ত্রিশানের শিক্ষক হয়েই এই বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, তখন কুলকিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল। অতঃপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গা ছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজনই দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় সে এবাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘরে আলো করে চাঁদনি আপা এলো। তারপর দিহান আর ত্রিশান ভাই যমজ হলো বড় চাচির ঘরে। অতঃপর চিত্রা, এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই আর ত্রিশান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি। এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠার ঘরে বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোঁটা কামাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। আবার চলার পথে সুখ দুঃখে পর হয় আপন। আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়, আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তার একটা ছাইরাঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো সাথে সিক্ত, বোধ হয় কৌশল করেছে। মানুষটার বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ। তন্মধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালো বাহার। পরিবেশ তখন নিঃসুপ প্রায়। এর মাঝেই ধপধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে হাজির হলো ওহি। হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রাকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কিনা খাবার এনেছে। এক গ্লাস পানি খায় না যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওই চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহারের মতন করে আনমনেই বলল, শুনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে
অকালরে অকালে যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো এক দিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হব না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বার ভাই শুনে ফেলল? বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আঁধারে ঢাকা সিঁড়ির দিকে একবার এক পলক ঝাপটা দিয়ে তাকালো। অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি, আর ওহির মতন চালাক মেয়ের বোকামি কাজ করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খেয়ে না খাওয়া আপনি। ওহির কথা থামতে দেরি, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুৎ এর বেগে পিছিয়ে তাকিয়েছে, এক সেকেন্ড ব্যয় না করে। বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভড়কে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেঝোমা পাঠিয়েছে। বাহার ওহিকে পা থেকে মাথা অব্দি একবার পরখ করল। অতঃপর ঠোঁটের ভাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যা কেন বলছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাঁপা হাতেই খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাঁপা হাতের দিকে দৃষ্টি দিল। অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সব কিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল। তবুও সেই জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্তও হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো? বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল না বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালো, বিরক্তির সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুঁজে রাখা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে, বই যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যালফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুঁড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের কড়কড়ে ছাইরাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি আমি তো পাহাড় ভাইয়ের কাছে এসেছিলাম, সে খাবার খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচাই তো পাঠালো। ওহি ভ্রু কুঁচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে। অতঃপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়াভাবে বলল, অথচ অথচ আম্মু বিকেলে চাঁদনি আমাকে নিয়ে চেক আপ করাতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে ধরা পড়ে গেছে, তার ওপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকল গলদেশে।
ওহি হাসল, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যেস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যেসটাও রপ্ত করতে যাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও ওহিয়াপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো, বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল, চুপ হলো প্রকৃতি। চিত্রার নাক টেনে গিলে ফেলল কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত! চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো? তাহলে কি চেরিই বলেছে? চেরি না বললে ওহিয়াপাও বা কিভাবে জানবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহারের ছোটোখাটো একটা রামধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনা? আকস্মিক ধমকে দু বোনই কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয়, তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায়, তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এই জন্যই আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছিল ওহির উদ্দেশ্যে, তুমি কেন মিথ্যা বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্যই, তাই না? ওহি মাথার উপর নিচ করে সম্মতি প্রদান করল। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিস ঘেঁষে দাঁড়ালো। অথচ বয়ঃসন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় টইটুম্বুর অবস্থায়। পাহাড় ভাই আর ওহিয়াপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনের সুখে গিটারের টুংটাং সুর তোলে। লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন ইচ্ছে বলতে ইচ্ছে হবে তখন বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের দিকে মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেঁটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে শুনল সবটা। ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধবাধব পা ফেলে ছুটে গেল নিচে। ওই গম্ভীর কণ্ঠে সব ধানবানি দিল, আসতে যাবি, অন্ধকার ওখানটায়, পড়ে যাস না যেন। ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার ওখানটায়, পড়ে যাস না যেন।
চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো। একটু আগে ওহি আবার খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না ওহির দিকে, আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ? তা নকল হলেও বা কি? তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়স ওর, দুনিয়ার রঙিন ওর, কিন্তু আমি, আমার মতন মেয়েকেও আপনি ঠিক রাখতে দিচ্ছেন বাহার ভাই? আপনি জলজ্যান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে, আর আমি বুঝে। ওহির শেষ দিকের কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে ফেলেছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছুই নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ একদৃশ তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেও লজ্জায় তার শরীরের হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যায়। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুঁজে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গান গাইল, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এই জন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসে চঞ্চল বাজোরা থেমে গেল চিত্রার, মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। বললেন, রাত বিরেতে ওর দোষীপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দোষীপনা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উঠলে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আবু। আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম এই প্রথম বোধ হয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। ত্রিশান আর দিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহম্মক হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ।
লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজান্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে, তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যত না উৎফুল্ল হয়েছে, ততটাই বানান দেখে রেগে গিয়েছে। সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাদের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহিয়াপার সাথে দেখা চিত্রার। ওহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল ওহিয়াপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ার যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব চলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। ওহিয়াপা শুনে ফেলল না তো? ভয়ে ভয়ে ওহিয়াপার দিকে তাকালো সে। ওহি তখন ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিস্কা চলে যাচ্ছে অদূরে। চিত্রের জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। ওহিয়া চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসিমুখে চেরির কাছে এগিয়ে আসতে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তার তুমুল চিৎকারে সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ালো। নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে, লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহে কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়িতে। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো, সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আর এক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। উঠো দ্রুত, তুমি না অনেক সাহসী, উঠো, চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো। ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই?
বাহার কেবল ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাকে বার চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি, কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি, হাতে তার বড় বড় দুটি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিকশায় আসছি। পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধ। মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসল রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিকশায় গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালতে আর সান্ত্বনার স্বরে বলল, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা আছি তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারা আরও শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল বনগুলো যে তার প্রাণ। এভাবে সুন্দর ফুলগুলোর মুখে মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশাহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা, মুখ চোখ তার শক্ত কঠিন। মা যাদের মুখ চোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে এসে নেতিয়ে যান না। নারী জাতির স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। ত্রিশান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুব বেশিই ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরের 1-2 বার ছুটিতে আসেন। ওনাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনো রূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে। কারণ ভয়ানক এই পানির কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বন্দির জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরুতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুঁড়ল, চেরি ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবার চিত্রার ও বাহাত্রার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল।
বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর করলেন কিছু ভালো খবরের।